বহুল প্রতীক্ষার পর ঋষভ শেট্টি অভিনীত কান্তারা চ্যাপ্টার 1 এর লিজেন্ড সিনেমাটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। আমার আগের চ্যানেলটাতে একটু সমস্যা হওয়ার জন্য এখন থেকে এই চ্যানেলেই আমি আপলোড করছি। তো যদি তোমরা লাইক, কমেন্ট ও শেয়ার করতে তাহলে খুব উপকৃত হতাম। কোনো স্পয়লার না দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমা শুরুতেই দেখা যায় জঙ্গলের মধ্যে গিয়ে ঘুরতে ঘুরতে অদৃশ্য হয়ে যায় পঞ্জুরলি। এরপর কেটে যায় কয়েকদিন। একদিন গ্রামের মানুষের সাথে ওর ছেলে এখানে চলে আসে। ওর নাম ছিল দেবা। তখন সে একজনকে জিজ্ঞেস করে, আচ্ছা আমার বাবা এখানে কেন অদৃশ্য হলো? তখন সেই লোকটা বলতে শুরু করে, অনেকদিন আগে এই জঙ্গলে পঞ্জুরলি এসেছিল। তার সাথে সাথে এখানে একটা খারাপ শক্তি এসেছিল। ওই সময়ে পুরো এলাকাটায় রাজ করত বিভিন্ন সামন্ত রাজারা, আর নিজের তরলের শক্তি বলে ওদের সবার মহারাজা হয়েছিল বিজেন্দ্র। ওই সময়টা আমাদের পূর্বপুরুষরা এই জঙ্গলটাতেই বাস করত। সেই সময় নদীর মধ্যে ঘুরতে ঘুরতে তারা পঞ্জুরলির পাথরটি পায়। সেটাকে পুজো করতে থাকলে ওই জঙ্গলে অ্যাটাক করে বসে তার বিশাল সৈন্য সামন্ত নিয়ে বিজেন্দ্র। এখান থেকে অনেককে ধরে নিয়েও চলে যায় ওর রাজ্যে। তাদেরকে কাজ করাতে এবং প্রচন্ড অত্যাচার করত। হঠাৎ করে একদিন রাজা বিজেন্দ্র নদীতে গোসল করছিল। ঠিক তখনই পাশে একজনকে মাছ ধরতে দেখতে পায়। তারপর পরে ওকে ধরে মেরে ফেলতে বলে, কিন্তু রক্ত যেন নদীতে না পড়ে এই জন্য ওকে টানতে টানতে জঙ্গলের ভেতরে নিয়ে যাচ্ছিল। তখনই ওর থলে থেকে কিছু একটা বের হয়ে আসে। আসলে এগুলো হলো মশলা জাতীয় জিনিস। তারপর ওকে ধরে নিয়ে চলে আসে জঙ্গলের মধ্যে। কিছুক্ষণের মধ্যেই পেয়ে যায় সেই সকল গাছ। তারপর বিজেন্দ্র একটা গাছে আগুন ধরিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় গাছটা পঞ্জুরলির আকার ধারণ করে আর ওদেরকে মারতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই পঞ্জুরলির রাজাকেও মেরে ফেলে, সাথে ওর সকল সৈন্যকেও। তবে কোনোভাবে সেখান থেকে বেঁচে যায় রাজার ছেলে, ওর নাম রাজশেখর। এই ছোট্ট বয়সে সে মহারাজের সিংহাসনে বসে। এরপর কেটে যায় অনেক দিন। এখন সে বিয়ে করেছে এবং তার দুটো বাচ্চাও আছে, একটা ছেলে আর একটা মেয়ে। ওর বাবা যেদিন মারা গেছিল সেদিনের পর থেকে কোনোদিন আর ওই জঙ্গলের দিকে তাকায়নি রাজশেখর। ওই জঙ্গলটার নাম ছিল কান্তারা। এই জঙ্গলে বিশাল একটা কূপ ছিল। হঠাৎ করে একদিন ওই কূপের ভেতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। তারপর সবাইকে খেয়াল করে দেখতে পায় ছোট্ট একটা বাচ্চা সেখানে পড়ে আছে, আর তাকে পাহারা দিচ্ছিল বিশাল আকৃতির একটা বাঘ। তারপর ওকে একটা পরিবার তুলে আনে। ওর নাম দেওয়া হয় ব্যারমে। আস্তে আস্তে জঙ্গলের মধ্যেই বড় হতে থাকে ব্যারমে। এই জঙ্গলে মানুষের একটা নিয়ম আছে, তারা তাদের ফসলাদি 3টা ভাগ করত। একটা উৎসর্গ করত পঞ্জুরলিকে, একটা নিজেদের জন্য রাখত, আর একটা ভাগ গিয়ে বর্ডারের পাশে রেখে আসতো। ওদের ধারণা মতে কোনো একটা দানব বেশি কিছু একটা এসে ওগুলো নিয়ে যায়। দিন এভাবেই কাটতে থাকে। আজকে রাজদরবারে একটা অনুষ্ঠান হচ্ছিল। রাজশেখরের ছেলে কুলশেখরকে এই রাজ্যের রাজা বানিয়ে দেওয়া হয়। কুলশেখর আসলে ছিল খুবই অলস প্রকৃতির একজন লোক। সারাদিন সে নেশা পানি নিয়েই ব্যস্ত থাকত। কুলশেখর রাজা হওয়ার কিছুদিনের মধ্যেই তার মাথায় একটা চিন্তা হয়ে যায় যে সে কান্তারায় যাবে। যেই ভাবা সেই কাজ। পরদিন সকালবেলাতেই অনেকগুলো লোকজন নিয়ে বেরিয়ে পড়ে কান্তারার উদ্দেশ্যে। যেতে যেতে হঠাৎ করে ওরা একটা বাদর দেখতে পায়। সেটাকে তীর দিয়ে মেরে ফেলে। যখন সেটা আনতে যায় তখন দেখে সেখানে বাদরটা নেই। তারপর একটা হরিণ মারে। সেটা যখন আনতে যায় তখন দেখে ওদের চোখের সামনে থেকে কিছু একটা ওটাকে উঠিয়ে নিয়ে চলে গেল। এটা দেখে তো কুলকেশর অনেক ভয় পেয়ে যায়, সেখান থেকে পালিয়ে যায়। তবে হরিণটা আনতে যাওয়া কয়েকজন সোলজার ওখানেই থেকে যায়। কিছুক্ষণের মধ্যেই ওদের উপর অ্যাটাক হয়। এক এক করে সবাইকেই মারতে থাকে। তার পরপরই সেখানে এন্ট্রি নেয় জঙ্গলি টাইপের কিছু মানুষ। এইসব সোলজাররা ওদের কাছে কিছুই না। সবশেষে এন্ট্রি নেয় ওদের লিডার। এটাই হচ্ছে ব্যারমে, যাকে বাঘ পাহারা দিচ্ছিল ছোটবেলায়। কিছুক্ষণের মধ্যেই সবাইকে মেরে ফেলার একজনকে জীবিত নিয়ে চলে আসে গ্রামে। দেখা যায় এই গ্রামে এখনো কোনো রকমের কোনো আধুনিকতার ছোঁয়া পড়েনি। এখানে সবাই এখনো পঞ্জুরলিরই পূজা করত। জঙ্গলে যে রাজা আবারও এসেছিল এটা শুনে তো গ্রামের সবাই চিন্তায় পড়ে যায়। এর আগে একবার রাজা ওখানে এসে সবাইকে মারধর করে এবং সবাইকে ধরেও নিয়ে গিয়েছিল। আবার যে আসবে না তার কি গ্যারান্টি আছে? তখন বেরমে ডিসাইড করে যে ওরা কয়েকজনই রাজ্যে যাবে, আর ওদেরকে নিয়ে যাবে জীবিত থাকা ওই সোলজারটা। তারপর জঙ্গলে এসে বাকি সোলজারদের পোশাকগুলো পরে নেয় ওরা, আর রওনা করে ওই রাজ্যের উদ্দেশ্যে। পায়ে হেঁটে সেখানে যেতে সময় লাগে একদিন। লম্বা একটা জার্নি শেষে ওরা চলে আসে ওই রাজ্যের কাছাকাছি। দেখতে পায় পুরো রাজ্য ঘেরা একটা দেওয়াল দিয়ে। ওদের গায়ে সোলজারদের পোশাক দেখে গেট খুলে দিয়ে ঢুকতে দেয় ওদেরকে। ভেতরের ব্যাপার সেবার দেখে তো সবাই অবাক। এইসব জিনিস তো ওরা কখনোও দেখেনি। ওরা তো শিকার করতে এবং এভাবেই জীবিকা নির্বাহ করত। কিছুক্ষণ ওভাবেই ঘোরাঘুরি করতে থাকলে হঠাৎই বেরমের চোখ গিয়ে পড়ে সুন্দর একটা মেয়ের দিকে। ওদিক থেকে যেন ও চোখ সরাতেই পারছিল না। আসলে ইনি হচ্ছেন এই রাজ্যের রাজকন্যা। ওর নাম কানাকাবতী। এই মার্কেটের ব্যাপার স্যাপার সেই দেখাশোনা করত। কানাকাবতী এখানে ঘোরাফেরা করতে থাকলে হঠাৎ করে একটা পাথর গিয়ে লাগে একটা মৌমাছির চাকে। সেখান থেকে হাজারো মৌমাছি ছুটে আসে মানুষদেরকে ধেয়ে। কানাকাবতীর দিকেও আসছিল অনেকগুলোই।
তারপর একটা চাদর ব্যবহার করে ওকে মৌমাছির হাত থেকে বাঁচায় বেরমে। ওর পোশাক দেখে কানাকাবতী ভেবেছিল যে হয়তো বা সোলজার, কিন্তু কিছু না বলেই সেখান থেকে চলে যায় বেরমে। এদিকে বেরমের সাথে আসা লোকজন ঘুরতে ঘুরতে দেখতে পায় ওদের জঙ্গলের জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে। তখন সেগুলো নিতে থাকে আর ধরাও পড়ে যায়। আসল সোলজাররা এটা বুঝতে পারে যে এরা আসল সোলজার নয়, তখন ওদেরকে তাড়া করতে থাকে। তারপর শুরু হয়ে যায় ওদের মধ্যকার ফাইট। কিছুক্ষণ এভাবে মারামারি করার পরে হঠাৎ করে বড় মাপের চাকাওয়ালা একটা জিনিস সেখান থেকে নিচের দিকে যাচ্ছিল। ওটা ধরেই এরা সবাই পালানোর চেষ্টা করে। অনেকক্ষণ ধরে এরকম চোর পুলিশের খেলা হয়, কিন্তু শেষমেশ ওদের সবাইকে ধরে ফেলে আসল সোলজাররা, আর সাথে সাথেই নিয়ে চলে আসে রাজ দরবারে। ওদেরকে জিজ্ঞাসা করা হয় তোমরা কোথা থেকে এসেছো। ওরা উত্তরে বলে আমরা কান্তারা থেকে এসেছি। এই কথাটা শোনা মাত্রই সেখানে থাকা মহারাজা, রাজা সবাই চমকে যায়। ওদের যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তারপর এদের সবাইকে জেলে পাঠানো হয়। কিছুক্ষণের মধ্যেই ওখানে চলে আসে কুলকেশর আর জিজ্ঞেস করতে থাকে তোমরা এখানে কেন এসেছো, কিন্তু ওরা কিছুই বলে না। এজন্য ওদের সবার হাত উপরের দিকে বেঁধে পিটাতে শুরু করে। তবে এত মারার পরও কেন কিছুই হচ্ছিল না ওদের, মুখ দিয়ে একটু টো শব্দ বের করা যায় না। এটাতে আরো রাগান্বিত হয়ে কুলকেশর এবার নিজেরই মারতে শুরু করে। কিছুক্ষণ এভাবে মারার পরে সেখানে চলে আসে ওর বাবা রাজশেখর, আর এভাবে ওদের উপরে অত্যাচার করতে নিষেধ করে। রাজশেখর ছোটবেলায় কান্তারাতে গিয়ে যে দৃশ্যটা দেখেছিল, এরপর থেকে কোনোভাবেই সে কান্তারা লোকজনের সাথে পাঙ্গা নিতে চায় না। তারপর ওখান থেকে অনেক রাগান্বিত হয়ে চলে যায় রাজশেখর, আর গিয়ে দালালদেরকে বলে দেয় ওদের সবাইকে যেন বিক্রি করে দেয়। দালালটা বলে আমি সবকিছু দেখে নেব, আপনার একটুও চিন্তা করতে হবে না, আমি এখনই আমার ছেলেকে পাঠাচ্ছি। তার পরপরই কারাগারে চলে আসে ওর ছেলে। ভেতরে গিয়ে ওদের সবাইকে দেখে তো অবাক হয়ে যায়। সে তো পিচ্ছি একটা মানুষ, আর এরা সবাই ছিল সুঠাম দেহের অধিকারী। তারপরে কোনো মতে ওদের সাথে কথাবার্তা বলে। এক পর্যায়ে বেরমে জানায় এখানে তো দেখলাম আমাদের জঙ্গলেরই সবকিছু বিক্রি হয়, তো সেগুলো যদি সরাসরি আমরা এনে দিই তাহলে আপনি বিক্রি করে দিতে পারবেন না। আপনাকে আমি বিক্রি করার জন্য 50% দিব। কিন্তু তারপরও কেন যিনি রাজি হয় না ওই ছেলেটা। তখন বেরমে ওদেরকে তামাক টানতে দেখে ওদের একটা পাতা দেয় আর বলে এটা টানুন, মজা পাবেন। এটা টেনে তো ওদের নেশা যেন একদম চরমে উঠে যায়। আসলে ওই পাতাটা ছিল গঞ্জিকা পাতা। এমনকি সে তার বাবাকেও এটা টেস্ট করায়। তারপর ওদের সাথে ডিলটা ফাইনাল করে, আর ওদেরকে বাঁচানোর জন্য নিজেরাই জেলের মধ্যে ঢুকে যায় আর ওদেরকে ছেড়ে দেয়। তবে রাজাই তো ওদেরকে বিক্রি করার দায়িত্ব দিয়েছিল এদেরকে, এজন্য তেমন একটা ঝামেলায় পড়তে হয় না ওদের। সেখান থেকে বের হয়ে সবাই চলে আসে ওদের জঙ্গলে, আর ওই মার্কেটে বিক্রি হওয়া সব জিনিসপত্র কালেক্ট করতে শুরু করে। কিছু কিছু জিনিসপত্র গাছ থেকে পেরে নেয় ফল আকারে, আর কিছু জিনিসপত্র মাটির নিচ থেকে উঠিয়ে নেয়। সবকিছু ওদের এই জঙ্গলেই পাওয়া যেত, আর এই জিনিসগুলো কালেক্ট করতে গ্রামের সবাই ওদেরকে সাহায্য করছিল। আসলে পুরো গ্রামের সব মানুষই বড় যেন একটা পরিবার। ওরা যদি খাবার খেত তাহলে সবাই একসাথেই খেত, আর যদি না খেয়ে থাকতে হতো তাহলে সবাই একসাথে। এভাবেই কেটে যায় কয়েকদিন। এতদিনে ওরা অনেক জিনিসপত্র কালেক্ট করে ফেলে, সাথে ওদের নিজের গ্রামে ওই রাজ্যের অনেক কিছু ইনস্টল করে। পরদিনে ওরা গ্রাম থেকে বেরিয়ে পড়ে আবার ওই রাজ্যের উদ্দেশ্যে। একদিনের জার্নি শেষে পৌঁছে যায় ওই গ্রামে। সরাসরি চলে আসে ওই বাপ বেটা ব্যবসায়ীর কাছে। ঘরের মধ্যে ওরা বাপ ছেলে কথা বলছিল। বেরমে যে আমাদেরকে কি পাতা খাইয়েছিল যে ওদেরকে আমরা ছেড়ে দিয়েছি, এর জন্য রাজাকে আমাদের 100 কয়েন দিতে হয়েছে, যা আমাদের প্রায় পুরো জীবনের কামাই। এখন তো আমরা একদম ফকির হয়ে গেছি, এবার দিন মজুরি ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। ঠিক তখনই দেখা যায় সেখানে এসে উপস্থিত হয় বেরমে। ওকে দেখে তো প্রথমে এরা দুজন একটু রেগেই যায়। তখন বেরমে বলে আমাদের জন্য আপনাদের 1000 কয়েন লস হয়েছে, তো সেটা আমরাই ভরিয়ে দেব, তবে এটার জন্য আমাদেরকে এই মার্কেট প্লেসে ব্যবসা করতে দিতে হবে। তখন নিজের টাকার কথা চিন্তা করে আর কিছু না ভেবে ওদেরকে এখানে ব্যবসা করার জন্য পারমিশন দিয়ে দেয়। সাথে সাথে কান্তারার লোকজন সবাই মিলে নেমে পড়ে ব্যবসায়। ওদের নিজেদের জিনিসপত্রের বিনিময়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে এক্সচেঞ্জ করছিল। আসলে এই সময়টাতে মানুষজন এক রকমের জিনিসপত্র দিয়ে অন্য রকমের জিনিসপত্র নিত। কয়েনের প্রচলন তেমন একটা ছিল না। ওদের ব্যবসা খুব ভালোভাবেই চলতে থাকে। এভাবে কেটে যায় কয়েকদিন। হঠাৎ করে একদিন সে মার্কেটে চলে আসে রাজকুমারী। তখন একজন ওনার কাছে গিয়ে বলে এই মার্কেটে কান্তারার লোকজনেরা ব্যবসা করছে। এটা শুনে প্রথমে একটু অবাক হয়ে যায় রাজকুমারী, কারণ তার থেকে তো কোনো পারমিশন নেওয়া হয়নি। এই জন্য ওদেরকে ডেকে পাঠায়, সাথে কে এদেরকে পারমিশন দিয়েছে তাকেও নিয়ে আসতে বলে। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় সেখানে চলে আসে বেরমে। এসেই বলে আমাদের জিনিস আমরা বিক্রি করবো, এটা আবার কিসের পারমিশন লাগবে। তখন রাজকুমারী বলে এটাই আমাদের রাজ্যের নিয়ম, তবে টেনশন করো না, আমি তোমাকে পারমিশনটা দিয়ে দেব। তবে এখানে একটা শর্ত আছে, তুমি যে জিনিসপত্রগুলো বিক্রি করবে সেটার 4 ভাগের 1 ভাগ দিতে হবে রাজ্যের কোষাগারে। এটা বলেই ওকে একটা কাগজের উপর সাইন করে দিয়ে দেয়। এবার ওরা বিদেশি এক মার্চেন্টের কাছে তাদের পণ্য সরাসরি বিক্রি করবে। এজন্য ওদের জাহাজে গিয়ে তাদের পণ্যটা দেখায়।
তখন এই জিনিসগুলো দেখে কড়া মূল্য দিয়ে ওরা নিতে চায়, কারণ এগুলো ছিল একদম 100% পিওর। ওরা কথাবার্তা বলতে থাকলে হঠাৎ করেই ব্যারামের জাহাজের উপরে কিছু একটা আওয়াজ শুনতে পায়। সেখানে গিয়ে দেখতে পায় সাদা ফটফটে সুন্দর একটা ঘোড়া। এটা দেখে খুব পছন্দ হয়ে যায় ওর। তবে ব্যবসায়ী ওকে বলে, এটা তুমি ভুলেও কিন্তু টাচ করবে না, কারণ এটা রাজাদের, আর সাধারণ মানুষ যে জিনিস টাচ করে সেগুলো রাজা বাচ্চারা ব্যবহার করেন না। তখন মজা করে কান্তারার এক লোক ওটার পিছনে গুতা মারে। এটাতে ঘোড়ার অবস্থা তো একদম বাজে হয়ে যায়, আর পাগলের মতো ছুটতে শুরু করে। জাহাজ থেকে লাফিয়ে নেমে যায় বাজারের মধ্যে। তারপর দোকানপাট একদম ভাঙচুর করতে শুরু করে। কেউই যেন ঘোড়াটাকে থামাতেই পারছিল না। এই ব্যাপারটা খেয়াল করে রাজকুমারী বাহিরে চলে আসে। কিছুক্ষণের মধ্যেই ঘোড়াটা চলে আসে রাজকুমারীর কাছাকাছি। উনার গায়ে উঠতে যাবে, ঠিক তখনই সেখানে চলে আসে ব্যারমে, আর ঘোড়াটাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এটা দেখে তো খুব খুশি হয়ে যায় রাজকুমারী, আর ব্যারামের প্রতি ওর ভালোবাসা তৈরি হতে থাকে। কান্তারার লোকজনেরা এখানে ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা কামাতো, আর সেগুলো দিয়ে ওদের নিজেদের লোকজনকে ছাড়াতো। আসলে ওদের জঙ্গল থেকে অনেক লোকজনকে ধরে আনা হয়েছিল এই রাজ্যে, আর তাদেরকে কৃতদাস হিসেবে বিক্রি করাও দেওয়া হয়েছিল। ওদেরকে নিজের টাকা দিয়ে কিনে আবার আজাদ করে দিচ্ছিল ব্যারমে। আর তখন থেকে রাজকুমারী ওকে বিভিন্ন জিনিসপত্র শিখাতে থাকে, কিভাবে লিখতে হয়, কিভাবে পড়তে হয়, এগুলো সবকিছু ওকে শিখাচ্ছিল। দুজনের সম্পর্কটা আস্তে আস্তে গভীর থেকে গভীরতম হতে থাকে। হঠাৎ করে একদিন রাজকুমারী ওকে তার রুমে নিয়ে আসে, আর তার দাসীদের দিয়ে ব্যারামের শরীর পরিষ্কার করতে থাকে, নখ কাটা, চুল সাইজ করা, ইত্যাদি ইত্যাদি। কিছুক্ষণ পরেই রাজকুমারী সেখান থেকে তার দাসীদেরকে তা ভাগিয়ে দেয়, আর নিজেই ওর বিভিন্ন কাজ করে দিতে থাকে। তারপর এক পর্যায়ে ওকে নিয়ে বাথটাবের মধ্যে ঢোকে। আসলে ব্যারামেকে সে অনেক বেশি ভালোবেসে ফেলেছিল। তবে ব্যারামে এখানে কোনো একটা যে ঝামেলা আছে সেটা বুঝতে পারে এবং বেরিয়ে চলে যায়। আরও কিছুদিন এখানে ব্যবসা বাণিজ্য করার পরে ওদের আনা পণ্য সবগুলো শেষ হয়ে যায়। এজন্য ওরা সবাই মিলে আবারও চলে আসে ওদের গ্রামে। কিন্তু জঙ্গলের কাছাকাছি থেকে তো সবকিছু আগেই নিয়ে গিয়েছিল। এবার যদি ওরকম কিছু পেতে চায় তাহলে একটু গভীর জঙ্গলে যেতে হবে। তবে ওদের যে গ্রামের প্রধান ছিল সে জঙ্গলের ভেতরে যেতে বারণ করেছিল, সেখানে নাকি কিছু একটা রয়েছে। তারপরে ওনার কথা না মেনেই আগাতে থাকে ওরা জঙ্গলের ভেতরে। কিছুক্ষণ যাওয়ার পরে হঠাৎ করে কিছু একটার উপস্থিতি টের পায় ওরা। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে দেখতে পায় বিশাল রকমের একটা বাঘ ওদেরকে ফলো করছে। এই ব্যাপারটা দেখে তো ওরা অনেক ভয় পেয়ে যায়। কি করবে ওরা তো কিছুই বুঝে উঠতে পারছিল না। পরে আস্তে আস্তে বাঘটা ব্যারামের কাছাকাছি চলে আসে। তারপর শুধু ওর চোখের দিকে তাকিয়ে থাকে। বাঘটার চোখের ভেতরে যেন একটু লাল আভা ছিল। কিছুক্ষণের মধ্যেই ওই লাল আভাটা আবার ট্রান্সফার হয়ে যায় ব্যারামের চোখে। তারপর বাঘ ওদেরকে কিছু না বলেই আগাতে থাকে। কান্তারার লোকজনেরাও বাঘের পেছন পেছনই যাচ্ছিল। তখন একজন বলে ওঠে, বাঘ তো আমাদের থেকে দূরে সরে যাচ্ছে, তাহলে কেন আমরা নিজেদের বিপদ ডেকে আনার জন্য বাঘের পেছন পেছন যাচ্ছি? তবে কে শোনে কার কথা? বাঘটা যেতে যেতে একটা জায়গায় এসে পৌঁছে। ব্যারামে খেয়াল করে দেখতে পায় সেখানে একটা বানরকে টানিয়ে রাখা হয়েছিল। তার পরপরই সেটা খুলে দেয় ব্যারামে। এতে করে আরো অনেক জায়গা থেকে অনেকগুলো বানর পড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই ওই একটা জায়গায় এসে পৌঁছে। এরা কেউই আর ভেতরের দিকে আগাতে চাইছিল না। তখন একটা মশাল হাতে নিয়ে একাই সামনের দিকে যায় ব্যারামে। কিছুটা পথ যেতেই ওর মশালটা বন্ধ হয়ে যায়। তারপর ওর মাথার মধ্যে কেমন জানি ব্যথা শুরু হয়ে যায়, আর ঘুরতে ঘুরতে আরেকটা রাস্তা দিয়ে চলে আসে আবার এদের কাছেই। এবার যাওয়ার সময় ওর সাথে আরো দুজনকে সাথে নিয়ে যায়। তবে এবারও ঠিক আগের মতোই ঘটে, মশালগুলো বন্ধ হয়ে যায় এবং ওদের মাথার মধ্যে কেমন কেমন জানি করতে থাকে। তারপর ঘুরতে ঘুরতে আবারও বাকি দলের কাছে এসে পৌঁছে ওরা অন্য রাস্তা ধরে। কিছুক্ষণের মধ্যেই হঠাৎ করে সেখানে কিছু একটা হয়ে যায়। তখন ওরা সবাই মিলে সামনের দিকে আগাতে পারছিল। কিছু দূর যেতে যেতে ওরা আজব দেখতে একটা জায়গায় এসে পৌঁছে। তার পরপরই সেখানে ওদের একজনের উপর অ্যাটাক হয়। অনেক কালো কিছু জঙ্গলি মানুষ ওদেরকে অ্যাটাক করে। এরা আসলে কারাপ্পা অধিবাসী নামে পরিচিত। তখন ওদের দুই গ্রুপের মধ্যে শুরু হয়ে যায় ফাইট। তবে কারাপ্পাদের কাছে কান্তারার লোকজনেরা একদমই পেরে উঠছিল না। অনেকক্ষণ ধরে চলে ওদের মধ্যকার এই ফাইট। কারাপ্পাদের আবার সাহায্য করার জন্য সেখানে চলে এসেছিল অনেকগুলো বানর। এমনিতেই তো ওরা পেরে উঠছিল না, এখন আবার সেখানে বানর যোগ দিয়েছে, এর জন্য ওরা কোনোভাবেই পারছিল না। এক পর্যায়ে ব্যারামেকে উল্টো করে ঝুলিয়ে দেয়। ওকে জানে মেরে ফেলতে যাবে, ঠিক তখনই সেখানে এন্ট্রি নেয় ওই বাঘটা, আর কারাপ্পাদের সর্দারের ছেলেকেই মেরে ফেলে। এ যাত্রায় বেঁচে যায় কান্তারারা। গ্রামে এসে যখন বলে যে কারাপ্পাদের এলাকায় ভুল করে ঢুকে গিয়েছিলাম, তখন তো গ্রামের সবাই রেগে যায় আর বলে, আমরা তোমাদেরকে আগেই বলেছিলাম গভীর জঙ্গলে যাবে না তোমরা, তারপরেও আমার কথা উপেক্ষা করো, তোমরা কেন গেছো ওখানে, আর কেই বা তোমাদেরকে ওখানে নিয়ে গিয়েছে? তখন ব্যারামে বলে, একটা বাঘ আমাদেরকে সেখানে নিয়ে গিয়েছিল রাস্তা দেখিয়ে। এটা শুনে তো গ্রামের সবাই হতবাক। এই বাঘটা সম্পর্কে ওরা আগে থেকেই জানতো। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। এই বাঘটাই ব্যারামেকে পাহারা দিচ্ছিল। কিছুদিন পরে ওদের গ্রামে চলে আসে কারাপ্পারা, আর ওদের দেবকে ভক্তিভরে স্মরণ করতে থাকে।
ওদের কোনো থাকার জায়গা নেই, এই জন্য এখানে একটু জায়গা চায়। তখন কান্তারাদেরও ওদের উপরে মায়া হয় আর ওদেরকে থাকতে দেয়। কিন্তু কারাপ্পারা একদমই ভালো মানুষ ছিল না। ওরা এখানে এসেছিল আসলে পঞ্জুল্লিকে বশ করার জন্য। এখানে এসে থাকতে শুরু করে ওরা। প্রথমে ভালোভাবে বশ করার চেষ্টা করে, কিন্তু সেখানে অক্ষম হয়। তারপর কালো জাদুর সহায়তা নেয় ওরা। এতে করে গ্রামের ওপরে ছেয়ে যায় কালো ছায়া দিয়ে। পশু পাখি মরতে শুরু করে, গাছপালাগুলো সব একদম শুকিয়ে মারা যাচ্ছিল। হঠাৎ করে কারাপ্পারা আসার পর থেকেই কাহিনীগুলো ঘটতে থাকে। এতে গ্রামের মানুষের আর বুঝতে বাকি থাকে না যে ওরাই কিছু হয়তো করছে। তখন ব্যাপারটা ভেরিফাই করার জন্য যায় ওদের কাছে। গিয়ে দেখতে পায় ওই সময়টাতে ওরা কালো জাদুঘর ছিল। এটা দেখে তো অনেক ক্ষেপে যায় আর ওদের সাথে ফাইট করতে শুরু করে। অনেকক্ষণ ধরেই চলে ওদের মধ্যেকার এই ফাইট। তারপর হঠাৎ করে সেখানে ওই বাঘটা চলে আসে আর কারাপ্পাদের সর্দারকে মেরে ফেলে। তখন অনেক ভয় পেয়ে ওরা এখান থেকে পলায়ন করে। আগের এই কথাটা মনে পড়ে যাওয়াতে এরা সবাই বুঝতে পারে যে এতদিন তো বাঘটা দেখা দেয়নি কাউকে, তাহলে এখন যেহেতু ব্যারামকে দেখা দিয়েছে তার মানে কোনো না কোনো উদ্দেশ্য তো আছেই। আর এই ব্যাপারটা ওরা খুব ভালোভাবেই নেয়। এদিকে রাজদরবারে গান বাজনা চলছিল। ঠিক তখনই সেখানে চলে আসে একজন সোলজার। আর রাজা কুলশেখরকে বলতে থাকে কান্তারার লোকজনেরা তো এই বাজারে ব্যবসা করছে, আর ওদেরকে পারমিশন দিয়েছে রাজকুমারী নিজেই। আর রাজকুমারী তো ওদের সর্দার ব্যারামের প্রেমে একদম হাবুডুবু খাচ্ছে। এই কথাটা শুনে তো অনেক রাগান্বিত হয়ে যায় কুলকেশর, আর সাথে সাথেই সেই সোলজারটাকে মেরে ফেলে। তারপর মন্ত্রীকে বলে, দেখ তো তাড়াতাড়ি গিয়ে ওই কান্তারাদের গলা কেটে আনবি তুই, বেশি সময় যেন না লাগে। রাজার আদেশ পেয়ে সাথে সাথেই চলে আসে ওরা ওই বাজারে। আর ব্যারামেকে বলতে থাকে এই ব্যাপারগুলো সম্পর্কে, সাথে ওকে চাবুকও মারতে যায়। তখন এই চাবুকটা ধরে ফেলে ব্যারামে। কিছুক্ষণের মধ্যেই মন্ত্রীসহ বাকি সবাই চলে আসে রাজদরবারে। দেখা যায় ওদের খুব বাজে অবস্থা করে ফেলেছিল ব্যারামে। আসলে ওই চাবুকটা মারার সময়ও ধরে ফেলেছিল। তারপর ওদেরকে মারতে শুরু করে। ও একা মানুষদের সবাইকে মারছিল। তারপর ঘোষণা করে দেয় পুরো বাজারটাই এখন থেকে আমাদের। এখন থেকে এখানে ব্যবসা করতে হলে কারো পারমিশনের প্রয়োজন নেই, সাথে কাউকে কোনো টাকা পয়সাও দিতে হবে না। এই ব্যাপারটা শুনে আরো অনেক বেশি রাগান্বিত হয়ে যায় কুলকেশর। ঠিক তখনই সেখানে চলে আসে রাজশেখর আর বলে ওদের সাথে পাঙ্গা নিতে যাওয়া যাবে না, ওরা এমনিতেই খুব ভয়ঙ্কর মানুষ, তো যা বলবে ওগুলো মেনে নিতে হবে আমাদের। তবে কোনো কিছুই যেন মানতে চাইছিল না কুলশেখর। এজন্য মহারাজা অনেক বেশি রাগান্বিত হয়ে সেখান থেকে চলে যায়। রাতে সবাই মিলে খাবার খেতে থাকলে হঠাৎ করে সেখানে চলে আসে কুলশেখর আর বাবার কাছে ক্ষমা চায় তখনকার ব্যবহারের জন্য। প্রথমে তো বাবা ওর মুখের কথা কোনোভাবেই বিশ্বাস করতে চাইছিল না, কিন্তু বারবার বাবাকে বলার পরে বিশ্বাস করে আর বলে ওদের সাথে সমঝোতা করতে হবে আমাদের। এটা শুনেই আবারও রেগে যায় কুলশেখর আর বলে, বাবা তুমি কি সারা জীবন এমনটাই থেকে যাবে? কান্তারারা এত বড় অপরাধ করলো, ওদেরকে তুমি কিছুই বলবা না? সমস্যা নেই, এখন থেকে যা করার আমিই করব। এতদিন তো আমি তোমার কথায় উঠেছি আর বসেছি, অনেক হয়েছে আর না। এখন থেকে আমার মন যা বলবে আমি সেটাই করব। আর যদি তোমার আমার ব্যাপার স্যাপার ভালো না লাগে তাহলে তুমি আমার সাথে সোর্ড ফাইট করতে পারো, যে জিতবে তার কথাই চলবে এখন থেকে। কিন্তু কেন জানি বাবাকে দেখা যায় অনেকটাই দুর্বল হয়ে আছে। এই ব্যাপারটা দেখে হাসতে শুরু করে কুলশেখর আর বলে, চিন্তা করো না বাবা, তোমার খাবারে আমি বিষ মিশাইনি, একটু ঘুমের ওষুধ মিশিয়েছি, যেটা 2 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। যেহেতু ওরা আমাদের রাজ্যের দিকে হাত বাড়িয়েছে তো ওদের জঙ্গলে আমি পা দিব। এটা বলেই সেখান থেকে বের হয়ে যাবে। ঠিক তখনই সেখানে চলে আসে রাজকুমারী আর বলে, ভাইয়া তুমি এটা কিন্তু কোনোভাবেই করতে যেও না, এটা অনেক বড় ভুল করে ফেলবে তুমি। তবে ওর কোনো কথাই শোনে না কুলশেখর আর বলে, তুই কি চাস? ওই সুঠাম দেহের অধিকারী ছেলেকে বিয়ে করে তুই এখানে রাজ করবি? সেটা আমি বেঁচে থাকতে কোনো দিনও হতে দেব না। তারপর সেখান থেকে কয়েক শত সৈন্য নিয়ে বেরিয়ে পড়ে কান্তারা জঙ্গলে যাওয়ার উদ্দেশ্যে। কয়েক ঘন্টার জার্নি শেষে ওরা চলে আসে জঙ্গলটায়। ততক্ষণে রাত হয়ে গেছে। তখন রাজা বলে, এখন তো সবাই শান্তির ঘুম ঘুমাচ্ছে, এভাবে কাউকে হত্যা করাটা রাজকীয় দেখায় না, এজন্য সবাইকে ঘুম থেকে জাগাও। তখন সেখানে ঢোল ঢালুক বাজিয়ে সবাইকে ঘুম থেকে জাগ্রত করা হয়। সাথে সাথেই রাজা নির্দেশ দেয় সবার ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যেই তীরে আগুন লাগিয়ে ওদের ঘরবাড়ির দিকে ছুটতে থাকে। প্রায় সকল বাড়িতেই আগুন ধরে যায়। ওদিক থেকে শুধু মানুষের আহাজারি আসছিল, কত মানুষ যে পুরো মারা যাচ্ছিল তার কোনো হিসেবই নেই। তারপর ওদেরকে সামনাসামনি আবারও চাষ করতে বলে। কোনো মতে আগুনের মধ্যে থেকে যারা বেঁচে বের হয়ে আসছিল তাদেরকে আবার মারছিল সোলজাররা। একটু আগের ঘুমন্ত এই গ্রামটা পুরো হত্যাপুরীতে পরিণত হয়েছে। ওরা মানুষজনকে একদম জানোয়ারের মতো মারছিল। বাচ্চা, বৃদ্ধ, মহিলা কাউকেই ছাড় দিচ্ছিল না। অনেকক্ষণ ধরেই চলে একতরফা হত্যাযজ্ঞ। যদিও কেউ কেউ ওদের বিরুদ্ধে ফাইট করতে যায়, কিন্তু এতগুলো সোলজারের সাথে কোনোভাবেই পেরে ওঠে না। ওদের সাথে সাথে রাজাও মারছিল। এই ব্যাপারগুলো দেখে এক বৃদ্ধ মহিলা সহ আরো কয়েকজন যায় ওই পাথরগুলোর সামনে। ওদের ধারণা মতে এর মধ্যেই থাকে পঞ্জুরলি।
ওরা গিয়েই পুজো পাঠ করতে শুরু করে দেয়। কিন্তু এই ব্যাপারটা দেখেও রাজা হাসি ঠাট্টা করছিল। তোরা কাকে ডাকছিস আর ডেকে কোনো লাভ নেই, তোদের কোনো ভগবানই আসবে না, কারণ এখানে আমি এসেছি। এটা বলতে বলতে পাথরগুলো ভেঙে ভেঙে ফেলে দিচ্ছিল নিচে। ঠিক ওই সময়টাতেই গ্রামের দিকে ফিরছিল ব্যারমেরা। দূর থেকে দেখতে পায় গ্রামে অনেক আলো জ্বলছে। প্রথমে তো ওরা ভেবেছিল যে গ্রামের মানুষজন হয়তো বা কোনো অনুষ্ঠান করছে, তবে কিছুক্ষণের মধ্যেই আগুনের শিখা থেকে ব্যারমেরার বুঝতে বাকি থাকে না যে কোনো একটা গড়বড় তো আসেই। এই জন্য সে একটা দৌড় লাগায়। কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছে গ্রামে। গ্রামের এই দশা দেখে তো একদম পাগল প্রায় অবস্থা হয়ে যায় ওর। দেখতে পায় ওর মা মঞ্জুরলি পূজা করছে, আর পাশেই দাঁড়িয়ে আছে রাজা। ব্যারমেকে আসতে দেখে সাথে সাথে ওর মাকে মেরে দেয় রাজা। এই ব্যাপারটাতে একদম ভেঙে পড়ে ব্যারমে, আর কুয়াটার ওপর দিয়ে লাফ দিয়ে ওর মায়ের কাছে আসে এবং ধরে ফেলে। যখন সে ওই কুয়াটার ওপর দিয়ে লাফ দিয়েছিল তখন ওর ভেতরে কি যেন একটা ঢুকে গিয়েছিল। ওর চোখ লাল হয়ে যায়। আসলে ওর ভেতরে প্রবেশ করেছিল পঞ্জুরলি। তার পরপরই তাণ্ডব লীলা শুরু করে দেয় ব্যারমে। এক এক করে সোলজারদের সবাইকেই মারতে থাকে। আসলে কান্তারা সিনেমার মূল অ্যাকশনই হলো ফাইট সিনগুলো। তো সিনেমাটা যদি তোমরা ভালোভাবে এনজয় করতে চাও তবে অবশ্যই এই ফাইট সিনগুলো তোমরা ভালোভাবে দেখবে। চোখের পলকেই অনেকগুলো সোলজারকে মেরে ফেলে পঞ্জুরলি। তারপর গিয়ে ধরে রাজাকে, ওর ঘাড়ে কামড় বসিয়ে দেয়। সেখানেই মারা যায় রাজা। তারপর আরো তাণ্ডবলীলা চালাতে যাবে, ঠিক তখন একজন বৃদ্ধ লোক এসে ওর মাথায় হাত দিয়ে ওর ভেতর থেকে পঞ্জুরলিকে বের করে ফেলে। অজ্ঞান হয়ে যায় ব্যারমে। পরদিন সকালবেলাতে দেখা যায় গ্রামের খুবই বাজে অবস্থা হয়ে গেছে। যারা আহত হয়েছিল তাদের সবাইকে ট্রিটমেন্ট করা দিচ্ছিল, আর যারা মারা গিয়েছিল তাদের শেষ কর্ম সম্পন্ন করা হচ্ছিল। কেউ কেউ আবার ওদের নিজেদের ঘর বাড়িগুলো ঠিক করছিল। ব্যারামের যখন জ্ঞান ফিরে তখন সে তো এই ব্যাপারগুলো কোনোভাবেই সহ্য করতে পারছিল না। আসলে সেই গ্রামের মানুষজনকে অনেক বেশি ভালোবাসতো, কারণ ওর তো মা বাবা ছিল না। এই গ্রামের মানুষজনকে ওকে পেলে পুষে বড় করেছে। অন্যদিকে দেখা যায় রাজাকে রাজ্যে ফিরিয়ে আনা হয়। পুরো রাজ্যে নেমে আসে শোকের ছায়া। মহারাজা এখনো ঘুম থেকে ওঠেনি। এভাবেই কেটে যায় কয়েক ঘন্টা। মহারাজের 2 দিন পূর্ণ হলে ঘুম থেকে ওঠে। সবার দিকে তাকিয়ে তিনি বুঝে যান কোনো একটা ঝামেলা তো আসেই। এজন্য সে সরাসরি চলে আসে বাহিরে। দেখতে পায় কাঠের উপরে তার মৃত ছেলেকে শোয়ানো। তখন গিয়ে ওর ছেলের শেষ কার্যটা সম্পন্ন করে। কোনোভাবেই যেন সে মেনে নিতে পারছিল না যে তার আগেই তার ছেলে মারা গেল। তার পরপরই একটা বৈঠকের আয়োজন করা হয়। রাজা বলে এবার তো কিছু একটা করতে হবে, এভাবে আর তো চলা যায় না। সেখানে পানির মধ্যে থেকে শিবলিঙ্গ তোলার সময় জানা যায় সেটাতে ফাটল ধরেছে। তখন রাজকন্যা বলে, বাবা, ওদের দেবকে আমরা অস্বীকার করেছি জন্যই হয়তো বা এমনটা হচ্ছে। তো আমার মনে হয় এখন সময় এসেছে ওদের দেবকে আমাদের স্বীকার করে নেওয়া। প্রথমে বাবা তো একদম মানতেই চাইছিল না, তারপর মেনে যায়। তার পরপরই কয়েকজন সৈন্য নিয়ে রাজকন্যা চলে আসে ওই জঙ্গলটায়। সেখানে আসা মাত্রই তো ব্যারামেরা ওদের সকল সৈন্যকেই মেরে ফেলে। রাজকন্যার দিকে একটা তীর ত্যাগ করে, বলে তুমি যদি আর এক পাও সামনে এগোও তাহলে কিন্তু তোমাকেই আমি মেরে ফেলবো। তবে এসব কথার কোনো তোয়াক্কা না করে রাজকন্যা যায় ওদের কাছে, আর হাঁটু গেড়ে বসে বলে, যা হবার হয়ে গেছে। তোমাদেরও কিছু মারা গেছে, আমাদেরও কিছু মারা গেছে। আমার ভাই আসলে বুঝতে পারেনি যে তোমার দেবের শক্তি কতখানি। তো সবকিছু ভুলে তোমাদের দেবকে কি আমাদের রাজ্যে নিয়ে আসবে? ওনার দর্শন যাতে গোটা রাজ্যের মানুষ করতে পারে। কিন্তু ওরা এই কথাগুলোতে কোনোভাবেই রাজি হয় না ব্যারমে, আর বলে পঞ্জুরলি তোমাদের ওখানে যাবে না। তখন রাজকন্যা বলে, এটা কি তোমার কথা নাকি পঞ্জুরলির কথা? তারপর সেখানে একটা স্পেশাল আয়োজন করা হয়। এইভাবে করলেই যে কোনো একজনের শরীরে পঞ্জুরলি প্রবেশ করে। কিছুক্ষণের মধ্যেই একজনের শরীরে চলে আসে পঞ্জুরলি। তারপর সে রাজ্যে যাওয়ার ইচ্ছা পোষণ করে। তখন অনেক ধুমধাম করে অনুষ্ঠান করে ওখান থেকে 4টা পাথরকে তুলে নিয়ে যাওয়া হয় রাজ্যের দিকে। সেখানে চলছিল আবার চরম আয়োজন। অনেক আনুষ্ঠানিকতার সহিত পঞ্জুরলিকে সেখানে স্থাপন করা হয়, সাথে শিবলিঙ্গকে ওখানে স্থাপন করা হয়। গোটা রাজ্যে চলছিল উৎসবমুখর পরিবেশ। কান্তারা জঙ্গলের লোকজনকেও এবার সম্মান দেওয়া হচ্ছিল। ওদেরকেও রাজপ্রাসাদের মধ্যে ঢোকার অনুমতিও দেওয়া হয়। অনুষ্ঠান শেষে সেখান থেকে একটা শিবলিঙ্গ নিয়ে ব্যারামেরা ফিরে আসে ওদের গ্রামে, আর সেখানেও আবার ওরা মজমাস্তি করতে থাকে। এদিকে দেখা যায় রাজা একটা স্বপ্ন দেখে। তারপর সে যায় রাজকন্যার কাছে। তখন ওরা দুজনে কিছুক্ষণ কথাবার্তা বলার পরে সেই জায়গায় চলে আসে কারাপ্পা আদিবাসীরা। আর এখানে রাজকন্যার আসল চেহারাটা দেখা যায়। আসলে সে ছিল পুরোটাই ইভিল। ছোটবেলাতে একবার ওর অনেক সমস্যা হয়েছিল, তখন এখানে এসেছিল কারাপ্পা আদিবাসীরা, আর রাজকন্যাকে তাদের দুধ খাইয়েছিল। আসলে কোনো ভালো মতলব নিয়ে পঞ্জুরলিকে এখানে স্থাপন করেনি রাজকন্যা। এখানে এনেছিল পঞ্জুরলিকে আটক করার জন্য, আর হয়ও ঠিক তেমনটাই। কারাপ্পা আদিবাসীরা কালো জাদু করে পঞ্জুরলিকে আটক করে ফেলে। আসলে কান্তারা জঙ্গলে গিয়ে রাজকন্যার দাদা মারা গিয়েছিল, আর সেও এই কান্তারা জঙ্গলটা নিজের করে পেতে চায়। দাদার স্বপ্ন সে পূরণ করবে।
এই জন্যই সেই চালটা চেলেছে। অন্যদিকে দেখা যায় কান্তারা গ্রামের সকল ছোট বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছিল, আর আগের মতো পশু পাখিও মরতে শুরু করে, সাথে গাছপালাও শুকিয়ে মারা যাচ্ছিল। এটাতে ওদের আর বুঝতে বাকি থাকে না যে পঞ্জল্লিকে হয়তো বা আটক করা হয়েছে। তখন ব্যারামের চোখে সবকিছুই সাফ হয়ে যায়। সে বুঝতে পারে রাজকন্যাই আসলে খারাপ, ওর সাথে প্রেমের নাটকও করেছিল সে। এই জন্য ওরা সবাই প্রস্তুত হয়ে পড়ে ওদের সাথে যুদ্ধে যাওয়ার জন্য। তারপর বেরিয়ে পড়ে ওই রাজ্যের উদ্দেশ্যে। অন্যদিকে দেখা যায় এরাও পিছিয়ে নেই, যুদ্ধের প্রস্তুতি খুব ভালোভাবেই চলছিল। পুরো রাজ্য একদম সেনা দিয়ে ভরে ফেলে। তখন রাজকন্যা রাজাকে বলে, ব্যারামে তো কান্তারের ওয়ারিয়ার, ওকে এত সহজে দমন করা পসিবল হবে না। এই জন্য আমাদের 3 শক্তি এক করতে হবে। তারপর শুরু করে দেয় কালো জাদু। এটাতে ব্যবহার করা হয় ব্যারামের চুল ও নখ, সাথে নিজের রক্তও দেয় রাজকন্যা। কিছুক্ষণের মধ্যেই মহারাজের ভেতরে চলে আসে অশুভ একটা শক্তি। আসলে রাজকন্যা তার দাদাকে আহ্বান করছিল, আর ওদের ডাকে সাড়া দেয় ওর দাদা এবং ঢুকে পড়ে মহারাজের শরীরে। আর এই ব্যাপারটা ঘটে যাওয়াতে অনেক বেশি শক্তিশালী হয়ে যায় মহারাজা। এদিকে এতক্ষণে গেটের প্রায় কাছাকাছি চলে এসেছিল কান্তারার ওয়ারিয়ররা। তখনই ওদের উপরে তীর ছুটতে শুরু করে সোলজাররা। এতে কান্তারার অনেক লোকজনই মারা যায়। এদেরকে একদম কোণঠাসা করে ফেলে রাজ্যের সোলজাররা। তখনই দেখা যায় ব্যারামে একটা সিংগায় ফু দেয়। এতে দূর থেকে গাছে আগুন ধরিয়ে ছুটতে থাকে এরা। এই গাছগুলো এসে দেওয়ালে লাগছিল, আর দেওয়ালগুলো একদম ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছিল। তখন রাজ্যের সোলজাররা হাতে হাতে ওদের সাথে যুদ্ধ করতে যায়, কিন্তু কান্তারাদের সাথে কোনোভাবেই পেরে উঠছিল না, আর ওদের হাতে শুধু কচুকাটা হচ্ছিল। অনেকক্ষণ ধরেই চলে ওদের মধ্যকার এই ফাইট। তারপর মাঠে চলে আসে মহারাজ, রাজকুমারী ও কারাপ্পা সৈন্যরা। মহারাজ ও রাজকুমারীর সাথে কোনোভাবেই পেরে উঠছিল না কান্তারার সোলজাররা। এরা দুজন মিলে ওদের সবাইকে কচুকাটা করছিল। এমনকি কান্তারার সেরা সোলজারটাও এদের সাথে পেরে উঠছিল না। এমনকি ব্যারামে যখন যায় ওদের সাথে ফাইট করতে, তখন সেও মার খায়। অনেকক্ষণ ধরে মার খাওয়ার পরে হঠাৎ করে সেখানে একজন বৃদ্ধ চলে আসে, আর ব্যারামেকে বলে, তুমি এখান থেকে যাও ওই গুহার মধ্যে, সেখানে গঙ্গায় তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাবে, আর ওটাই হলো তোমার ডেস্টিনি। আর সেখানে গেলে তুমি গাঢ়বন্ধনটা খুলতে পারবে, তাহলে মুক্ত হয়ে যাবে পঞ্জুরলি। এটা বলেই সে মহারাজাকে ধরে ফেলে। ইনার আসলে অলৌকিক শক্তি ছিল, এজন্য মহারাজ ওর সাথে পেরে উঠছিল না। কিন্তু হঠাৎ করে পাশ থেকে রাজকুমারী এসে মেরে দেয় ওকে। পুরো হাওয়ার সাথে মিশে যায় ওর শরীর। এদিকে দেখা যায় ওই কুয়াটার মধ্যে চলে আসে ব্যারামে, আর পানির ধরে আগাতে থাকে। কিছুক্ষণ যাওয়ার পরে একটা দানব চলে আসে ওর সামনে। দানবটা আচমকায় ওকে অ্যাটাক করে বসে, মারতে মারতে অনেক খারাপ অবস্থা করে ফেলে। তারপর পরে সে এসে পড়ে একটা পাথরের কাছে। সেটার পাশে একটা ত্রিশূলও ছিল। সেটা হাতে নিয়ে মাটিতে জোরে করে একটা বাড়ি মারতেই পঞ্জুরলি মুক্ত হয়ে যায়, আর ঢুকে পড়ে ওর মধ্যেই। এটা দেখে দানবটাও প্রণাম করতে থাকে ওকে। এদিকে যুদ্ধের ময়দানে কান্তারাদের অনেক বাজে অবস্থা হয়ে যায়। ঠিক তখনই দূর থেকে একটা আগুনের গোলা এসে পড়ে এখানে, আর পঞ্জুরলির রূপ ধারণ করে। তারপর সেখানে চলে আসে ব্যারামের শরীরে থাকা পঞ্জুরলি, আর সবাইকে মারতে শুরু করে। মহারাজকে মারতে যাবে, ঠিক তখনই ওর সামনে চলে আসে রাজকুমারী। সে খুব ভালো করেই জানতো যে পঞ্জুরলি কোনো মেয়ের গায়ে হাত উঠায় না। তখন সেখান থেকে পিছিয়ে যায় পঞ্জুরলি, আর বিশেষ ধরনের একটা নাচ করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই পঞ্জুরলি অন্য একটা অবতারের রূপ নেয়। এবার যখন রাজকন্যাও সামনে আসে, তখন ওর গলা ধরে অনেকখানি উপরে তুলে মেরে ফেলে। এটা দেখে মহারাজ অ্যাটাক করতে আসলে ওকেও মেরে ফেলে। এই অবতারটা সম্পর্কে তেমন কিছু একটা জানা যায়নি। পরদিনই গ্রামে শুরু হয়ে যায় বিশেষ ধরনের একটা পূজা। এবার একজন সেজেছিল পঞ্জুরলি, আর আরেকজন সেজেছিল নতুন অবতারটা। অনেকক্ষণ ধরেই ওদের এই অনুষ্ঠানটা চলে। দুজনে এখানে নাচানাচি করছিল। তারপর এক পর্যায়ে জঙ্গলের দিকে দৌড় লাগায় ব্যারামে, আর সেখানে গিয়ে উধাও হয়ে যায়। কাহিনীটা প্রেজেন্ট টাইমে চলে আসে। দেবাতার বাবার ভ্যানিশ হয়ে যাওয়ার ব্যাপারে জানতে চাওয়াতেই পুরো গল্পটা বলল একজন। তখন দেবা বলে, আচ্ছা এখানে তো একটা কূপ থাকার কথা, তাহলে সেই কূপটা কোথায়? তখন লোকটা বলে, সেটা না হয় তুমি অন্য কোনো একদিন শুনো। এটা বলার মধ্যে দিয়ে শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।